রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে ৪৪ পর্ব। ও, সেরেছে রে, পাথর লেগেছে। কোদালের তলায় খং খং করে শব্দ উঠছে। মাটি সরিয়ে দেখলে বনোয়ারি। হাতখানিক মাটির নিচেই পাথর রয়েছে, নুড়ি পাথর। মাথায় হাত দিয়ে বসলো বনোয়ারি। নুড়ি পাথর এমন তেমন নয়, একটা মেজের পাটনের মতো, ইয়া বড় নুড়ি। আর ৩ পো পুরু স্তরে জমে আছে। কোদাল দিয়ে টামনা দিয়ে কোপ মারলে ধার ভেঙে যাবে, ভোঁতা হয়ে যাবে অস্ত্র। কিন্তু তাতে তো পাথর উঠবে না। সে উঠে সোজা হয়ে দাঁড়ালো। টামনার বাঁটে হাত রেখে ভাবতে লাগলো, উপায়? বাবুদের সাঁওতাল মজুরেরাও পেয়েছে পাথরের স্তর, টামনা রেখে গাঁইতি ধরেছে। বাবু মশাইদের কারবারই আলাদা। আগে থেকেই অনুমান, অর্থাৎ অনুমান করে গাড়ি বোঝাই করে গাইতি এনেছে। হেদমণ্ডল বুঝতে পারলেন ব্যাপারটা। সেও ভাবছে পাথর লাগলে মুশকিল হবে। হেদমণ্ডল বললেন, লাগলো তো, অর্থাৎ পাথর। বনোয়ারি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ লেগেছে। আমি জানতাম। হেদমণ্ডল সঙ্গে সঙ্গে উঠলেন, চলে গেলেন বাবু মশাইয়ের চাষাবাবুর কাছে। গুজগুজ ফুসফুস লাগিয়ে দিলেন। বনোয়ারি হেসে ঘাড় নাড়লে, অর্থাৎ ঢাকে ঢোলে বিয়ে তাতে কাস্তে মানা। চাষাবাবুকে কিছু দিয়ে গাইতি ভাড়া নেবেন, তার আর চুপিসারে কথা কিসের বাবা? বনোয়ারি স্ত্রী হতাশ হয়ে পাশে উবু হয়ে বসে পড়ল। সে তার মুখের দিকে চেয়ে বললে, কি হবে? সুচা চোখ বড় বড় করে বললে, ছেড়ে দে। বললি বাবা, ছেড়ে দে। পাথরের মধ্যে কোথা কোন দেবতা আছে, অসুরের কাঁড়ি আছে, তাতে চোট মেরে কাজ নাই, ছেড়ে দে। সে তুলে নিলে একটা গোল নুড়ি। নুড়িটার গায়ে মাঝখানে গোল সাদা দাগ, ঠিক পৈতের মতো। বললে, দেখ। তারপর তুলে দেখালে একটা টুকরো অসুরের কাঁড়ি, অর্থাৎ অসুরের হাড় জমে পাথর হয়ে গিয়েছে। দেবতারা অসুর মেরেছিলেন, তাদেরই হাড়। এসব কাহারদের পিতৃপুরুষের কথা। কিন্তু বনোয়ারিদের আমলে ওসব বিশ্বাস চলে গিয়েছে। সুচার পিসির মতো দাগ হাজারে হাজারে দেখাচ্ছে। দেবতা কি হাজারে হাজারে ছড়িয়ে থাকে? পাথরে ওরকম দাগ থাকে, অসুরের কারিও তাই। তবে ভাবনা একমাত্র, এ পাথর কাটবে কি করে? গাইতি না হলে অসম্ভব, অর্থাৎ অসম্ভব। কিন্তু গাইতি কাহারেরা ধরে না। ওই ছুঁচলো অস্ত্রটি কখনো তো ধরা হয় নাই। সাহেব লোকের রামদানি, অর্থাৎ আমদানি করা অস্ত্রটি যে শুলের মতো, ওতে মা বসুন্ধরার বুকে আঘাত করা কি উচিত? তার উপরে পাবেই বা কোথা? বাবু মশাইয়ের চাষাবাবুকে ঘুষ দেবার মতো টাকা তার কোথা? হঠাৎ মনে পড়ল করালির কথা। করালি পারে, চন্দনপুরের রেল কারখানায় গুদাম বোঝাই গাইতি, সে দিতে পারে। কিন্তু হেদমণ্ডল বললেন, কিরে হতভম্ব হয়ে গেলি যে? চোট মেরেই দেখ। তা বটে, চোট মেরে দেখাটা দরকার কতখানি পাথর আছে। মনে মনে প্রণাম করে সে চোট মারতে আরম্ভ করল। খং খং খং, লোহা এবং পাথরে আঘাত লেগে শব্দ উঠতে লাগলো। পাথরের স্তরটা আধ হাতের মতো পুরু, নিচে মোলাম কালো মাটি। বাহবা বাহবা, একেবারে উৎকৃষ্ট ধরনের মাটি। গাইতি ধরতে হবে, না ধরে উপায় নাই। কুদোর মুখে বাঁকা কাঠ সোজা, নেয়াইয়ের উপরে হাতুড়ির নিচে লোহা জব্দ, গাইতির মুখে মাটি পাথর জব্দ। সে দেখেছে চন্দনপুরের লাইনে, দূর থেকে দেখেছে অবশ্য। পশ্চিমা মজুরের হাতে গাইতির গায়ে
পাথর খান খান হয়ে যায়। তাদের চেয়ে কম জোরে কোপ মারে না কাহারেরা। আহ, আরে বাপরে বাপরে বাপরে! টামনা ছেড়ে দিয়ে বনোয়ারি কপালখানা চেপে ধরল। হঠাৎ একটা পাথর ভেঙে তার কুচি ছুটকে এসে তার কপালে লেগেছে। ও বাঁটুলের মতো বেগে, কিন্তু তার চেয়ে ভীষণ। বাঁটুল গোল, তার ধার নাই। এটা ধারালো ভাঙা পাথর, হাতের তালুতে আগুনের মতো, তাই অর্থাৎ তাপ ঠেকছে কিসের? তাহলে নিয়েছে, রক্ত নিয়েছেন মা বসুমতী। ছুটে এলো বনোয়ারির পরিবার। দেখি দেখি, রক্ত পড়ছে যে গো! হেই মা, কি হবে? পিসি, ও পিসি! হেদমণ্ডলের হাতের কোলকে দেখে সুচাঁদ আবার এক দফা তৃষিত হয়ে উঠেছিল। সে শুনতেই পেল না বনোয়ারির পরিবারের কথা। হেদমণ্ডল দেখেছিলেন, তিনি উঠলেন না, শুধু বললেন, নিয়েছে নাকি? বনোয়ারি হেসে বললে, হ্যাঁ। হেদো বললেন, ও তো জানা কথাই, নেবেই, না নিয়ে ছাড়বে না। লাগিয়েলে, মাটি লাগিয়েলে। বনোয়ারি এক মুঠো মাটি তুলে চেপে ধরলে কপালের ক্ষত স্থানে। এতক্ষণে সুচাঁদ দেখতে পেয়ে সামনে উবু হয়ে বসল। হ্যাঁ হ্যাঁ বাবা, মা বসুমতী, মা বসুমতী যেমন দেন তেমনি নেন। আমন ধানে চালে ফসলে তোমাকে খাওয়াবেন, কিন্তু শেষকালে দেহখানি নেবেন। পুড়িয়ে দিলেও নিদেন পক্ষে ছাই মুটোটি তাকে দিতে হবে। বেঁচে যতদিন আছে নখ চুল দিতে হবে, মধ্যে মাঝে দু চার ফোঁটা রক্ত। যে প্যাটে ছেলে ধরে সে যে প্যাটে কি অল্পে ভরে? এত মানুষ, এত পশু পাখি পেশব করছেন মা, বুক চিরে ফসল দিচ্ছেন, তার তেষ্টা কি শুধু মেঘের জলে মেটে? মায়ের বুকে চোটাতে গেলে রক্ত দিয়ে মায়ের পুজো দিতে হয়। না দাও মা ঠিক তোমার দু চার ফোঁটা রক্ত বার করে নেবেই। নিয়েছেন মা তার পাওনা গণ্ডা। বনোয়ারি রক্ত মাখা মাটি মুঠো করে জমির এক কোণে পুঁতে দিলে। তবে লক্ষণ ভালো, রক্ত যখন নিয়েছেন মা তখন দেবেন, তাতে দুহাত ভরেই দেবেন। ঝমঝম ঘম 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 ঝমঝম, পায়ের তলার মাটি কাঁপছে হাঁসুলি বাঁকের বাঁকে বাঁকে। পদশব্দের বাজনার মতো ধ্বনি তুলে 10টার গাড়ি চলেছে কোপাই পাগলির বুকের ওপরের লোহার মালার পুল পার হয়ে। মুখুজ্জে বাবুদের সাঁওতাল মজুরেরা গায়েতি টামনা ঝুড়ি ফেলেছে ঝপাঝপ। 10টায় এবেলার মতো ছুটি। হাঁসুরি বাঁকে বৈশাখ মাসে দ্বাদশ সূর্যের উদয়। এখানে গ্রীষ্মের দিনে খাটুনির সময় সকাল 6টা থেকে 10টা, আবার ও বেলায় 3টে থেকে 6টা। বনোয়ারিও কোদাল ঝুড়ি তুললে। ও বেলায় খাটুনি বনোয়ারি খাটবে না। বনোয়ারির ও বেলার পালা আরম্ভ হবে সন্ধ্যাবেলা থেকে। চাঁদনি রাত্রি আছে, ফুরফুর করে লাউর অর্থাৎ বাতাস বইবে, মদের নেশার আমেজটি লাগবে। পাড়া প্রতিবেশী 5 জনকে পাওয়া যাবে। তখন আবার কাজ আরম্ভ করবে বনোয়ারি। বাবুদের পয়সার খেলা, জাঙলের সদ্গোপ মশাইদেরও কতকটা তাই, কতকটা দাপটের খেলাও বটে। জবরদস্তি কাজ আদায় করে নেয় তারা। বনোয়ারি নিজের গতরের খাটুনি, আর পাড়া প্রতিবেশীর ভালোবাসার ছেলেদার অর্থাৎ শ্রদ্ধায় খেটে দেওয়ার কাজ। বনোয়ারির জমি রাত্রি কাটা হবে। জাঙলের মনিবেরা সকালে এসে দেখে বলবে, এ শালাদের সঙ্গে পারবার জো নেই। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 45 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন
এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।